তো তোমরা যারা 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকের এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমরা 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য পঞ্চায়েত ও পৌরসভা এই দুটো টপিক থেকে খুবই গুরুত্বপূর্ণ 30টা এমসিকিউ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব। তোমরা অবশ্যই সম্পূর্ণ ক্লাসটা দেখো এবং আজকের এই ক্লাসের যে পিডিএফটা সম্পূর্ণ তোমরা বিনামূল্যে পাবে। তবে পিডিএফটা কী করে বিনামূল্যে কালেক্ট করবে তার জন্য অবশ্যই প্রথমেই তোমাদের একটা কাজ করতে হবে, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তার পাশাপাশি তোমাদের পুরো ক্লাসটা দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে যে কী করে তোমরা পিডিএফটা বিনামূল্যে কালেক্ট করতে পারবে। পরিষ্কার? আর আমি তোমাদের বলে দিই, আমি তোমাদের এই পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু অলরেডি যে জিকের প্র্যাকটিস সেট সেগুলো করাচ্ছি। অলরেডি আমাদের প্রচুর ক্লাস দিয়েছি, তোমরা সেই ক্লাসগুলো দেখে আসো। সেগুলোর প্লেলিস্ট তোমরা আমাদের চ্যানেলে গেলেই পেয়ে যাবে, অথবা আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো। তার পাশাপাশি আমি বলেছিলাম যে সমস্ত টপিক থেকে প্রশ্ন আসতে পারে বা যে টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি এভাবেই প্র্যাকটিস করিয়ে দেবো। অলরেডি আমি পশ্চিমবঙ্গের যে পরিচিতি, মানে পশ্চিমবঙ্গের ভূগোলের যে একটা পার্ট, প্রথম অধ্যায় বলতে পারো, সেখান থেকেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্র্যাকটিস করিয়েছি। আর এমনই ক্লাস কিন্তু আমি অনেকগুলো দেবো। তাছাড়া আমি যেরকম প্র্যাকটিস ক্লাসগুলো করাচ্ছি, মানে মিক্সড কোশ্চেন, সেগুলো কিন্তু আমাদের চলতে থাকবে। ওকে, তো তোমরা অবশ্যই দেখো এবং তোমরা অবশ্যই আমাকে ক্লাসের শেষে জানাবে যে তোমরা 30টা প্রশ্নের মধ্যে কটা প্রশ্ন তোমরা জানতে বা কটা প্রশ্নের উত্তর তোমরা পেরেছো। সেটা কিন্তু একদম ক্লাসের শেষে আমাকে কমেন্ট করে জানাবে। তো শুরু করছি আজকের ক্লাস, বেশি সময় নেব না। আর দেখো, আমি তোমাদের ক্লাসের প্রথমেই বলে দিই, আমি প্রশ্নটা পড়ব, অপশানগুলো বলবো, তারপরে কিন্তু আমি বেশি সময় নেব না। আমি কিছুক্ষণ পরেই উত্তর বলে দেবো, কারণ আমি এবার দাঁড়ালে কিন্তু অনেক ভিডিওটা লং হয়ে যাবে। আমি চাই না তোমাদের বেশি সময় নিতে। মানে আমাদের ক্লাসগুলো তোমরা দেখতেই পারবে যে আমাদের কিন্তু ক্লাসগুলো খুব একটা বড় হয় না, কিন্তু সেই ক্লাসে কিন্তু অন্যান্য চ্যানেলের তুলনায় বেশি পড়ানো হয়। যাই হোক, সে কথা আমি সাইডে রাখলাম। আমাদের মেন কথা হচ্ছে কথা কম, পড়াশোনা বেশি। যাই হোক, দেখো শুরু করছি আজকের ক্লাস। প্রথমে তো ইন্ট্রোডাকশন দিতেই হবে। দেখো, প্রথম প্রশ্ন, যারা উত্তরটা জানবে না, ভিডিওটা পজ করে অবশ্যই খাতায় উত্তরগুলো লিখে নেবে এবং আমাকে শেষে জানাবে 30-এর মধ্যে তোমরা কটা উত্তর পেরেছো। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, ভারতের সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আইনি স্বীকৃতি পায়? প্রথমে ভারতীয় সংবিধানে পঞ্চায়েতে কিন্তু স্বীকৃতি ছিল না, সেটাকে কিন্তু সংবিধান সংশোধনের মাধ্যমে আনা হয়। সেটা বলছে কততম সংবিধান সংশোধনী, 72তম, 73তম, 74তম, 86তম। এটার উত্তর কী হবে বলো? এটার উত্তর হবে অপশান নাম্বার খ, 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু আনা হয়েছিল। ঠিক আছে, এবার দেখো, দেখো উত্তরে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা পিডিএফটা যখন পাবে তখন কিন্তু উত্তরগুলো এখানে এভাবেই লেখা থাকবে। ওকে, আমি নেক্সট ক্লাস থেকে পরবর্তী পেজে উত্তরগুলো দেবো। 2-3টে যে আমাদের স্লাইড তৈরি করা হয়েছিল সেখানে এখানে দেওয়া হয়েছিল বলে সেটা এখনও এভাবেই করছি। পরের ক্লাস থেকে কিন্তু নেক্সট পেজেই উত্তরটা থাকবে। ঠিক আছে, এভাবেই, সমস্যা হচ্ছে না যদিও। দেখো, পরবর্তী প্রশ্ন বলছে, পশ্চিমবঙ্গে বর্তমান কয় স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর রয়েছে? কটা স্তর রয়েছে পশ্চিমবঙ্গে বর্তমানে? 2 স্তর, 3 স্তর, 4 স্তর, 1 স্তর। এটার উত্তর কী হবে বলো? পশ্চিমবঙ্গে বর্তমানে পঞ্চায়েতের 3টি স্তর রয়েছে। ঠিক আছে, 3টি স্তর রয়েছে। 3টি স্তর কী? দেখো, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। তোমরা এভাবে কিন্তু পিরামিডের মাধ্যমে মনে রাখতে পারবে। ঠিক আছে, এভাবে দেখো মনে রাখতে পারবে। এটা হচ্ছে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত সব থেকে নিচু স্তর, তারপর হচ্ছে পঞ্চায়েত সমিতি, তারপর হচ্ছে জেলা পরিষদ সব থেকে উপরে। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে। ওকে, চলে আসি পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেন বলছে, সংবিধানের কোন তফসিলে বা কোন স্কেডিউলে পঞ্চায়েতি রাজের 29টি বিষয় উল্লেখ করা হয়েছে? আমি বললাম তোমাদের একটু আগে যে 73তম, এই 72 বলছি, 73তম যে সংবিধান সংশোধনী হয়েছিল 1992 সালে, সেই সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সেটা কিন্তু সংবিধানের স্বীকৃতি পায় এবং এর মধ্যে কিন্তু 29টা বিষয় ইনক্লুড করা হয়। তাই তফসিলে 29টা বিষয় ইনক্লুড করা হয়। সেটা বলছে কোন তফসিলে রয়েছে? দশম, একাদশ, দ্বাদশ, নবম। উত্তর কী হবে বলো? দেখো, পঞ্চায়েতের ক্ষেত্রে কিন্তু এটা হবে একাদশ তফসিল। মাথায় রাখবে কত? একাদশ তফসিল। ওকে, দেখো, একাদশ তফসিল 73তম সংবিধানের মাধ্যমে এটি যুক্ত করা হয়। কত সালে? 1992। এটাও কিন্তু মাথায় রাখবে। ওকে, চলে আসি পরবর্তী কোশ্চেন। দেখো, পরবর্তী কোশ্চেন বলছে, পৌরসভা সংক্রান্ত বিধানগুলি সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? আমরা একটু আগে দেখলাম যে যেটা তোমার পঞ্চায়েত হচ্ছে, দেখলাম
11 শিডিউল বা একাদশ যে তফসিল আছে সেখানে কিন্তু পঞ্চায়েতের যে ব্যবস্থা সেটা হচ্ছে 29টা বিষয় যুক্ত করা হয়েছে। পৌরসভা বা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে সেটা কোনটা? সেটা একাদশ, দ্বাদশ, সপ্তম, অষ্টম। কী হবে বলো? সেটা হবে কি? দ্বাদশ। একাদশ হচ্ছে পঞ্চায়েত এবং দ্বাদশ হচ্ছে মিউনিসিপ্যালিটি বা পৌরসভা। সপ্তমে কি আছে? সপ্তমে আছে কিন্তু লিস্ট। ৩টে লিস্ট আছে। আমি কিন্তু এগুলো আগের ক্লাসে করিয়েছি। একটা হচ্ছে তোমাদের সেন্ট্রাল লিস্ট, যেটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্ট হচ্ছে শুধুমাত্র ইউনিয়ন বা কেন্দ্র আইন বানাতে পারে। স্টেট লিস্টটা স্টেট আইন বানাতে পারে। তবে কিছু, কিছু ক্ষেত্রে আছে এমন আ আ কিছু, কিছু ক্ষেত্রে আছে সেগুলো কিন্তু কেন্দ্র স্টেট লিস্টে করাতে পারে। সেগুলো যদিও পশ্চিমবঙ্গের পরীক্ষা অত ডেপথে জিজ্ঞেস করে না, তোমরা এটাই মাথায় রাখবে। আর হচ্ছে কনকারেন্ট লিস্ট, যেখানে কিন্তু স্টেট এবং আ রাজ্য এই স্টেট এবং কেন্দ্র দুজনেই কিন্তু আইন বানাতে পারে। অষ্টম তফসিলে রয়েছে ভাষা। ঠিক আছে? এগুলো কিন্তু মাথায় রাখবে। আর দ্বাদশ তফসিলে বললাম যেটা রয়েছে পৌরসভা যে সমস্ত বিষয়গুলো রয়েছে। দেখো দ্বাদশ তফসিল এটা হচ্ছে, দেখো আমরা যখন দেখলাম যে পঞ্চায়েত অ্যাড করা হয়েছে ৭৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে। আর পৌরসভা যদি বলে পৌরসভা কত নম্বর সংশোধনী, সেটা হচ্ছে ৭৪তম সংবিধান সংশোধনী। পৌরসভাতে পঞ্চায়েতে কটা বিষয় রয়েছে? ২৯টা বিষয়। আর পৌরসভাতে রয়েছে ১৮টা বিষয়। ঠিক আছে? এইগুলো কিন্তু একটু মাথায় রাখবে। ঠিক আছে? আবার বলে দিই, ৭৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত অ্যাড করা রয়েছে। ৭৪তমতে হচ্ছে পৌরসভা। পঞ্চায়েতে রয়েছে হচ্ছে ২৯টা বিষয়। বিষয় পঞ্চায়েতে ২৯টা বিষয়। এটা কত নম্বর তফসিলে রয়েছে? একাদশ তফসিলে রয়েছে। আর পৌরসভার ১৮টা বিষয় রয়েছে দ্বাদশ তফসিলে। যদি বলে যে পঞ্চায়েত কত নম্বর পার্টে রয়েছে, তাহলে কিন্তু হবে পার্ট নম্বর ৯ পঞ্চায়েত। ঠিক আছে? আর যদি বলে পৌরসভা কত নম্বর পার্টে রয়েছে, উত্তর হবে কিন্তু পৌরসভা রয়েছে পার্ট নম্বর ৯ এর এতে। ঠিক আছে? এগুলো কিন্তু মাথায় রাখবে। ৯ হচ্ছে পঞ্চায়েত আর পৌরসভা হচ্ছে ৯ এর এ। তো এখান থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে আর্টিকেল ওয়াইজ। ঠিক আছে? নেক্সট প্রশ্ন চলে আসি। নেক্সট প্রশ্ন বলছে কি, পন আ গ্রাম পঞ্চায়েতের সদস্যদের সর্বনিম্ন বয়স কত হতে হয়? মানে গ্রাম পঞ্চায়েতের যে সদস্য হতে গেলে, মানে ধর নির্বাচন হতে গেলে কত ন্যূনতম বয়স হতে হবে? ১৮, ২১, ২৫, ৩০। এটার উত্তর কী হবে বলো? এটার উত্তর হবে অপশন নাম্বার খ, ২১ বছর কিন্তু সর্বনিম্ন হতে হবে। দেখো, ভোট দেওয়ার বয়স হচ্ছে ১৮, কিন্তু নির্বাচিত হওয়ার বয়স কিন্তু ২১ বছর। ২৫ কত লাগে? ২৫ হচ্ছে লোকসভার জন্য লাগে, লোকসভার প্রার্থী হতে গেলে। আর ৩০ বছর লাগে হচ্ছে রাজ্যসভা। ওকে? এগুলো কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? চলে আসি পরবর্তী কোশ্চেনে। দেখো, পরবর্তী কোশ্চেন হচ্ছে ৬ নম্বর। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন কত সালে পাস হয়? ১৯৫৭, ১৯৭৩, ১৯৭৮, ১৯৯২। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন কত সালে পাস হয়? বলো, উত্তর কী হবে এটার বলো? পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন পাস হয় ১৯৭৩। ঠিক আছে? দেখো, পশ্চিমবঙ্গ আইন কিন্তু পাস হয় ১৯৭৩ সালে। এই আইনের উপর ভিত্তি করেই পশ্চিমবঙ্গে বর্তমান পঞ্চায়েত ব্যবস্থা পরিচালিত হয়। ঠিক আছে? তো সালটা মাথায় রাখবে। নেক্সট দেখো, নেক্সট প্রশ্নই বলছে সংবিধানের কোন অনুচ্ছেদে বা কোন আর্টিকেলে রাজ্যগুলিকে পঞ্চায়েত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে? আর্টিকেল 32, আর্টিকেল 40, আর্টিকেল 45, আর্টিকেল 50। দেখো, এই যে বলেছে না, এই যে এই আর্টিকেলটা দেওয়া রয়েছে, এগুলো কিন্তু সবকটা আর্টিকেল হচ্ছে ডিপিএসপি আর্টিকেল। ডিপিএসপি বলতে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। এগুলো হচ্ছে, এখানে বলা হয়েছে যে রাষ্ট্র একটা কীভাবে চলবে। তবে এগুলো কিন্তু আ নন জাস্টিসেবল, মানে এগুলো কিন্তু ক্ষুণ্ণ হলে বা পালিত না হলে যে কোর্টে গিয়ে দ্বারস্থ হতে কিন্তু পারবে না কেউ। ওকে? তো এখানে কিন্তু আর্টিকেল নাম্বার ৪০-এ বলা হয়েছে যে প্রত্যেকটি রাজ্যে কিন্তু পঞ্চায়েত থাকবে। মানে পঞ্চায়েত গঠনের কথা কিন্তু এখানেই বলা হয়েছে যে পঞ্চায়েত গঠন করার কথা বলা হয়েছে এই আর্টিকেল 40 ডিপিএসপির। ওকে? এখানে কিন্তু বলা হয়েছে যে আর্টিকেল গঠনের কথা। দেখো, অনুচ্ছেদ ৪০, এখানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির অন্তর্গত। এটা কিন্তু একটা গান্ধীবাদী ধারণা। যদিও এই যে গান্ধীবাদী ধারণা, এটা কনস্টিটিউশনে মেনশন নেই, তাও কিন্তু মনে রাখবে এটা গান্ধীবাদী ধারণা। আর ৪০, অনুচ্ছেদে ৪০-এ বলা রয়েছে যে পঞ্চায়েত গঠনের কথা। ওকে? এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে স্বাধীন ভারতে প্রথম কোথায় এবং কবে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়? মানে কোথায় চালু হয় এবং কত সালে চালু হয় প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা? পশ্চিমবঙ্গ ১৯৭৮, রাজস্থান ১৯৫৯, অন্ধ্রপ্রদেশ ১৯৬১, গুজরাট ১৯৬৩। উত্তর কী হবে বলো এটার? দেখো, আমি একটা কথা বলি, আমি পঞ্চায়েত এবং পৌরসভা এটা কিন্তু আলাদা করে ডিটেলসে মানে থিওরি ক্লাস করিয়ে দিয়েছি। সেটা আমি মিসলেনিয়াসের জন্য করিয়েছিলাম। তবে যাদের দরকার, যে অন্যান্য পরীক্ষা দিচ্ছ, তোমরা কিন্তু ওই ক্লাসটাও দেখতে পারো। ওই ক্লাসটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। তবে আমি যেহেতু মিসলেনিয়াসের পরীক্ষার জন্য শুরু করেছিলাম, সেক্ষেত্রে আমি ওটা লিখেছি। তবে প্রত্যেকটা পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। তো এটার উত্তর কী হবে? এটার উত্তর অপশন নাম্বার খ, রাজস্থান ১৯৫৯।
ঠিক আছে, এটা কোথায় 2 অক্টোবর 1959 সালে হয়েছিল। এটা কোথায়? রাজস্থানের নাগৌর জেলাতে। ঠিক আছে, মনে রাখবে নাগৌর জেলায়, যে নাগৌর জেলা লিখে দিয়েছি। চলে আসি পরবর্তী কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন বলছে, কোন কমিটির সুপারিশের ভিত্তিতে ভারতে প্রথম ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা গড়ে ওঠে? অশোক মেহতা, বলবন্ত রায়, LM সিংভি, সরকারিয়া কমিশন। কী হবে এটার উত্তর? এটার উত্তর হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার গড়ে ওঠে বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে। অশোক মেহতা কিন্তু ইনি বলেছেন দুস্তর মানে 2 টায়ার করতে, 2 টায়ার পঞ্চায়েত ব্যবস্থা করতে। তবে বলবন্ত রায় মেহতার কমিটির সুপারিশে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা গড়ে ওঠে। দেখো এই যে 1957 সালের এই কমিটিকে ভারতীয় পঞ্চায়েত ব্যবস্থার স্থপতি বলা হয়। ওকে, এগুলো কিন্তু মাথায় রাখবে। আর যদি বলে যে সরকারিয়া কমিশনটা হচ্ছে স্টেট আর যে সেন্ট্রাল যে রিলেশন সেটার সম্পর্কে কিন্তু এটা গঠিত। ওকে, মানে এটা কিন্তু সেই কমিটি সম্পর্কিত। তারপরে দেখো, গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক প্রধান বা এক্স অফিসিও সেক্রেটারি কে হন? প্রধান, ব্লক উন্নয়ন অধিকারী বা BDO, সেক্রেটারি, পঞ্চায়েত সচিব এবং বা হচ্ছে তোমাদের জেলা শাসক বা DM। কী হবে উত্তর এটার? পঞ্চায়েতের প্রশাসনিক প্রধান বা এক্স অফিসিও সেক্রেটারি কে হন? এটা উত্তর হবে অপশন নাম্বার ক, গ্রাম পঞ্চায়েতের সচিব বা সেক্রেটারি। ঠিক আছে, দেখো এখানে লিখে দিয়েছি, তিনি পঞ্চায়েতের দৈনিক প্রশাসন কাজ ও রেকর্ড দেখভাল করেন। নেক্সট প্রশ্নতে যাওয়ার আগে তোমাদের বলে দিই, আমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল বা ডিজিটাল নোটস সেটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ডিজিটাল নোটস তোমরা যারা নিতে চাও তারা কিন্তু অবশ্যই তোমরা এখান থেকে নিলে এগুলো খুবই তাড়াতাড়ি শেষ করতে পারবে। আর ভালো করে রিভিশন, এবং এটাকে মানে এমনভাবে তৈরি করা হয়েছে এটা একদম টু দ্য পয়েন্ট, মানে পরীক্ষায় যতটা দরকার ততটাই দেওয়া রয়েছে, মানে এক্সট্রা কিছু দেওয়া নেই। যেগুলো পরীক্ষায় আসে না সেগুলো দিয়ে কিন্তু ভরিয়ে দেওয়া হয়নি। যতটা পরীক্ষায় দরকার, যতটা পরীক্ষায় আসতে পারে, যেই জায়গা থেকে আসতে পারে সেগুলো দিয়ে কিন্তু এই ডিজিটাল নোটসটা, এই স্টাডি ম্যাটেরিয়ালটা তৈরি করা হয়েছে। এখানে তোমরা পাবে টোটাল নটা, ভারতের ইতিহাসের 3টে, 4টে, 5টে, 6টা, 7টা, 8টা, 9টা, টোটাল 9টা ডিজিটাল নোটস, মানে PDF আর কি। ডিজিটাল নোটস পাবে তোমরা টোটাল 9টা। এই 9টা টোটালে কিন্তু তোমরা যারা নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9748070028। এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, এবং প্রাইস একদমই অ্যাফোর্ডেবল, সবাই যাতে নিতে পারে তেমনই প্রাইস রাখা হয়েছে। তোমরা কিন্তু নিয়ে খুবই তাড়াতাড়ি রেখে শেষও করতে পারবে, এবং এটা দিয়েই কিন্তু রিভিশন করতে পারবে। তোমাদের কিন্তু আলাদা নোটস বানাতে হবে না, এটা দিয়ে তোমরা রিভিশন তোমরা কিন্তু এটাতেই শেষ করতে পারবে। একদম টু দ্য পয়েন্টে লেখা, পরীক্ষা ওরিয়েন্টেড, যতটা দরকার ততটা কিন্তু দেওয়া রয়েছে। তো এই ডিজিটাল নোটসগুলো তোমরা নিয়ে অবশ্যই কিন্তু পড়াশোনা ভালো করে আরও শুরু করে দাও, কারণ পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর অপরচুনিটিস কিন্তু সামনের দিনে আসতে চলেছে। তাই কিন্তু অবশ্যই ভালো করে শুরু করো। তোমরা আমাকে এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো। তো পরবর্তী চলে এসেছি পরবর্তী কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, পৌরসভার রাজনৈতিক প্রধানকে কী বলা হয়? মেয়র, পৌর প্রধান, কাউন্সিলর, কমিশনার। পৌরসভার রাজনৈতিক প্রধানকে বলা হয় অপশন নাম্বার খ, পৌর প্রধান। দেখো পৌর প্রধান আর মিউনিসিপ্যাল কর্পোরেশন বা পৌর নিগমের প্রধানকে বলা হয় মেয়র, এটাও কিন্তু মাথায় রাখবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 12 নম্বর, পঞ্চায়েত সমিতির প্রশাসনিক এক্সিকিউটিভ অফিসারকে? সভাপতি, ব্লক উন্নয়ন আধিকারিক, মহকুমা শাসক, সহসভাপতি। কী হবে উত্তর বলো এটার? পঞ্চায়েত সমিতির প্রধান হচ্ছে ব্লক উন্নয়ন আধিকারিক বা BDO। ঠিক আছে, তিনি পদাধিকার ব্লকের এই স্তরের প্রশাসনিক প্রধান। ঠিক আছে, পদাধিকার বলে। নেক্সট প্রশ্ন, কোনো কারণে পঞ্চায়েত বা পৌরসভা ভেঙে যদি যায় তাহলে কতদিনের মধ্যে পুনরায় নির্বাচনের করা বাধ্যতামূলক? 3 মাস, 6 মাস, 1 বছর, কোনো নির্দিষ্ট সময় নেই। মানে ধরো একটা পঞ্চায়েত ভেঙে গেল, তো কতদিনের মধ্যে সেটাকে আবার পুনর্নির্বাচন করতে হবে? এটার উত্তর কী হবে বলো? এটার উত্তর হবে অপশন নাম্বার খ, 6 মাসের মধ্যে কিন্তু পুনর্নির্বাচন করতে হবে। দেখো সংবিধান অনুযায়ী 6 মাসের মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন করতে হবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 14 নম্বর, পঞ্চায়েত ও পৌরসভার নির্বাচন পরিচালনার দায়িত্ব কার ওপর ন্যস্ত থাকে? ভারতের নির্বাচন কমিশনার, স্টেট ইলেকশন কমিশন, DM বা জেলা শাসক, রাজ্য সরকারের সরাসরি। মানে কে পঞ্চায়েতের যে ইলেকশন সেটাকে সম্পন্ন করে? পঞ্চায়েতের ইলেকশন সম্পন্ন করে কে বলো? পঞ্চায়েতের ইলেকশন সম্পন্ন করে অপশন নম্বর খ, রাজ্য নির্বাচন কমিশনার। ওকে, রাজ্যপাল দ্বারা নিযুক্ত এই কমিশনার স্থায়ী নির্বাচন পরিচালনা করে। নেক্সট হচ্ছে 15 নম্বর, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত রয়েছে? পশ্চিমবঙ্গে বলেছি, পশ্চিমবঙ্গে যদি বলে তাহলে উত্তর হবে 50%। যদি বলে নর্মালি, যদি বলে যে পঞ্চায়েতে কত শতাংশ সিট মহিলাদের জন্য সংরক্ষিত, তাহলে কিন্তু 1/3 বা 33.33%। ঠিক আছে, মানে 3 ভাগের 1 ভাগ কিন্তু মহিলাদের জন্য সংরক্ষিত। পশ্চিমবঙ্গে কিন্তু সেটা 50%।
ঠিক আছে? শুধু পশ্চিমবঙ্গেই না অনেক রাজ্য আছে সেখানে কিন্তু 50%, কিন্তু নর্মালি যদি জিজ্ঞেস করে যে পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত থাকে? ধরো পশ্চিমবঙ্গ এখানে দিল না পরীক্ষায়। তো উত্তর হবে কিন্তু 1/3 হবে, বা 33.33%, বা তোমাদের 3 ভাগের 1 ভাগ। যে মানে সবই তো একই, তো আলাদা, আলাদা ভাষায় কিন্তু দিতে পারে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? পশ্চিমবঙ্গ উল্লেখ করে দিলে 50%ই হবে। নেক্সট, পৌরসভার অর্থ কমিশন কে গঠন করেন? মানে যে পৌরসভার যে ফাইন্যান্স কমিশন সেটা কে গঠন করে? ভারতের রাষ্ট্রপতি, বা রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের রাজ্যপাল, রাজ্যের অর্থমন্ত্রী। উত্তর কী হবে বলো? এটার উত্তর হবে অপশন নাম্বার গ, রাজ্যের রাজ্যপাল। প্রতি 5 বছর অন্তর কিন্তু রাজ্যপাল এই কমিশন গঠন করেন। এগুলো কিন্তু মাথায় রাখবে। নেক্সট কোয়েশ্চেন বলছে কি, পশ্চিমবঙ্গের কলকাতা কর্পোরেশন কত সালে গঠিত হয়? 1926, 1726, 1876, 1923, 1980। পশ্চিমবঙ্গের কলকাতা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা প্রতিষ্ঠিত হয় 1923 সালে। দেখো 1923 সালে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ক্যালকাটা মিউনিসিপ্যাল অ্যাক্টের মাধ্যমে এটি স্বায়ত্তশাসিত রূপ পায়। ওকে, এগুলো কিন্তু ভালো করে নোট করে নিতে পারো। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের জেলা পরিষদের প্রধানকে কী বলা হয়? জেলাশাসক, সভাপতি, প্রধান। পশ্চিমবঙ্গের জেলা পরিষদের প্রধানকে কী বলা হয় বলেছে? জেলা পরিষদ, এটা মাথায় রাখবে। জেলা পরিষদের প্রধানকে বলা হয় অপশন নাম্বার খ, সভাধিপতি। ঠিক আছে, সভাধিপতি বলা হয় জেলা পরিষদ। তার পদমর্যাদা একজন রাষ্ট্রমন্ত্রীর সমতুল্য, এটা মাথায় রাখবে। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন কী বলছে? নেক্সট প্রশ্ন বলছে হচ্ছে 19 নম্বর, সংবিধানের 243 নম্বর অনুচ্ছেদ মূলত কিসের সংজ্ঞা ও বিধান দেওয়া রয়েছে? 243 অনুচ্ছেদ বলেছে। আমরা দেখেছিলাম যে 40 নম্বর ধারাতে বলা রয়েছিল যে সং আম পঞ্চায়েত গঠনের কথা বলা রয়েছে, কিন্তু 243 নম্বর ধারা অনুযায়ী বলা রয়েছে যে কিসের সংজ্ঞা ও বিধান দেওয়া রয়েছে? উত্তর হবে কিন্তু অপশন নাম্বার খ, পঞ্চায়েত ও পৌরসভার কিন্তু কথা বলা রয়েছে। এই যে আমি বলেছিলাম যে পঞ্চায়েতের কত নম্বর পার্ট? পঞ্চায়েতের পার্ট হচ্ছে 9, এবং পৌরসভার হচ্ছে 9 এ। পঞ্চায়েত হচ্ছে 9 এ, আর পৌরসভা হচ্ছে 9 এর এ। এটা কিন্তু মাথায় রাখবে। এখানে কটা বিষয় আছে? এখানে হচ্ছে 29টা বিষয়, আর এখানে হচ্ছে 18টা বিষয় আছে। কত নম্বর শিডিউল? এটা হচ্ছে শিডিউল নাম্বার 12, 12 না, এটা হচ্ছে শিডিউল নাম্বার 11। ঠিক আছে? আর এটা হচ্ছে শিডিউল নাম্বার, আর এটা হচ্ছে শিডিউল নাম্বার 12। ওকে? তো এগুলো কিন্তু মাথায় রাখবে। আর এটা পঞ্চায়েত হচ্ছে 73 নম্বর, আর এটা হচ্ছে 74 নম্বর। ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় দিতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু একটু ভালো করে রিভিশন দিতে থাকবে। পরবর্তী প্রশ্ন, একটি গ্রাম পঞ্চায়েতে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন অনুযায়ী? কী হবে বলো উত্তর? সর্বনিম্ন 5, সর্বোচ্চ 30, সর্বনিম্ন 10, সর্বোচ্চ 50, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, সর্বনিম্ন 3 এবং সর্বোচ্চ 15। কী হবে উত্তর বলো? এটার উত্তর হবে কি? এটার উত্তর অপশন নাম্বার ক, সর্বনিম্ন 5 এবং সর্বোচ্চ 30 জন। ঠিক আছে? ভোটার সংখ্যার উপর ভিত্তি করে এটা কিন্তু সঠিক হয়। এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট দেখো, গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়? গ্রাম সমস্ত বাসিন্দা, একটি গ্রামের পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে বুথ সমস্ত নথিভুক্ত ভোটার, শুধুমাত্র পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যবৃন্দ, গ্রামের সমস্ত জমির মালিকরা। এটা তো হবেই না। গ্রাম সংসদ গঠিত হয় কিন্তু অপশন নম্বর খ, একটি গ্রামের পঞ্চায়েত নির্বাচনী ক্ষেত্রে বুথ ও নথিভুক্ত মালিকরা, এই নথিভুক্ত ভোটার। ঠিক আছে? এগুলো কিন্তু মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় 4 স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা একসাথে দেখা যেত? দেখো, এটা আগে দেখা যেত। এটা হচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গ 1964 থেকে 73 সালে কিন্তু সেটা আগে দেখা যেত। এটা মাথায় রাখবে। এখন কিন্তু 1973 সালে যে নতুন আইনের অনুযায়ী কিন্তু সেটা 3 স্তর করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট হচ্ছে পৌরসভার একটি ওয়ার্ডের প্রতিনিধিকে কী বলা হয়? পৌরসভার ওয়ার্ডের প্রতিনিধিকে কী বলা হয়? প্রধান, কাউন্সিলর, মেয়র ইন কাউন্সিল এবং বিধায়ক। কী বলা হয়? পৌরসভার একটি ওয়ার্ডের প্রতিনিধিকে কী বলা হয়? আমরা আশা করি বেশিরভাগ তোমরা জানো, সেটা হচ্ছে কাউন্সিলর বলা হয়, ওয়ার্ড কাউন্সিলর। নেক্সট হচ্ছে 24 নম্বর, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কোন স্তর ন্যায় পঞ্চায়েত গঠনের কথা আইনে বলা হলেও তা বাস্তবে কার্যকর হয়নি? কী হবে এটার বলো উত্তর? ন্যায় পঞ্চায়েত গঠনের কথা বলা হলেও কিন্তু সেটা বাস্তবে কার্যকর হয়নি। এটার উত্তর কী হবে? অপশন নম্বর ক, গ্রাম পঞ্চায়েত স্তর। ওকে? ছোটোখাটো বিপদের নিষ্পত্তি এই গ্রামীণ আদালতের আইনের কথা বলা হয়েছিল, কিন্তু সেটা কিন্তু বাস্তবে হয়নি। 25 নম্বর, কলকাতা পৌর নিগম বা কেএমসি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধানকে কী বলা হয়? মেয়র, পৌর কমিশনার, রাজ্যপাল, পৌর উন্নয়ন মন্ত্রী। কী হবে উত্তর? এটার উত্তর অবশ্যই অপশান নম্বর খ, পৌর কমিশনার। ওকে? তিনি সাধারণত একজন প্রবীণ
আইএস অফিসার হন, তার রাজনৈতিক প্রধান হলেন মেয়র। ওকে, আর কী চাইছে, পৌর কমিশনার উত্তর হবে এটার। তারপরে দেখো 26 নম্বর, 74তম সংবিধান সংশোধনী যেটা 1992 সালে হয়, ভারতে কোন ক্ষেত্রের স্বায়ত্তশাসন ব্যবস্থার সংস্কার সাধন করেন? আমি বললাম তোমাদের, এটা কিন্তু অনেকবার বলেছি আমি। এটা হচ্ছে কী হবে, এটা হচ্ছে এটা শহরাঞ্চল, পৌরসভা এবং পৌর নিগম। আমি বলছিলাম যে 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে পৌরসভা কিন্তু সংবিধানে অ্যাড করা হয়, সেটাই দেখো শহরাঞ্চল, পৌরসভা, পৌর নিগম। নেক্সট প্রশ্ন আমাদের 27 নম্বর, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সমিতির সভার সভাপতিত্ব কে করেন? পঞ্চায়েত সমিতি বলেছে, এটা পঞ্চায়েত সমিতির কী হবে, পঞ্চায়েত সমিতি হবে অপশন নাম্বার খ, সভাপতি। ওকে, সভাপতি কিন্তু সভাপতিত্ব করেন। ঠিক আছে, নেক্সট আমাদের নেক্সট প্রশ্ন, ভারতে পঞ্চায়েতি রাজ দিবস প্রতি বছর কোন দিনটিতে পালিত হয়? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে বা ভারতের জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কত সালে কোন তারিখে পালিত হয়? 2 অক্টোবর, 24 এপ্রিল, 15 আগস্ট, 26 জানুয়ারি, এই 26 জানুয়ারি। 26 জানুয়ারি তো হবে না, আমরা সকলে জানি, এটা হবে হচ্ছে 24 এপ্রিল। 15 আগস্ট আমাদের ভারতের স্বাধীনতা দিবস, 26 জানুয়ারি আমরা জানি প্রজাতন্ত্র দিবস। তারপরে 2 অক্টোবর আমাদের প্রথম যে পঞ্চায়েত গঠিত হয় নাগর জেলাতে, সেটা, এটা হচ্ছে 24 এপ্রিলে। দেখো এক সেকেন্ড, এটাকে নিচু করে দিই। 24 এপ্রিল 1993 সালে 24 এপ্রিল 73তম সংবিধান সংশোধনীতে আইনটি দেশ জুড়ে কার্যকর হয়েছিল বলেই কিন্তু এই দিন পালিত হয়। ওকে, চলে আসছে আমাদের সেকেন্ড লাস্ট কোশ্চেন আজকের 29 নম্বর, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুসারে গ্রাম পঞ্চায়েতের প্রথম সভাকে আহ্বান করেন বিদায়ী প্রধান, ব্লক উন্নয়ন আধিকারিক বা নির্দিষ্ট কোনো সরকার আধিকারিক, জেলা শাসক, সবচেয়ে বয়স্ক সদস্য। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুসারে গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও। ওকে, এরপর আমাদের শেষ প্রশ্নটা হচ্ছে, ভারতে প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন বা পৌর নিগম কোথায় এবং কবে গড়ে ওঠে? কলকাতা 1726, মাদ্রাস যেটা বর্তমানে চেন্নাই 1688, বোম্বে 1782, দিল্লি 1958। এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। উত্তর যদিও আমি এখানে করে দিয়েছি, আমি পরে পিডিএফটা নিলে তোমরা দেখতে পারবে। যারা জানো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে এটাকে জানাও। ওকে, আর যারা আমাদের ডিজিটাল নোটসগুলো নিতে চাও, যেটা আমাদের স্টাডি ম্যাটেরিয়াল ডিজিটাল নোটস, সেই ডিজিটাল নোটস যারা নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। একদম পয়েন্ট টু পয়েন্ট লেখা রয়েছে, একদম টু দ্য পয়েন্ট, কোনো রকমের এক্সট্রা জিনিস দেওয়া নেই যেগুলো পরীক্ষায় আসে না, সেগুলো দিয়ে ভরিয়ে রাখা হয়নি। যতটা রয়েছে একদম পরীক্ষা ওরিয়েন্টেড। এখানে তোমরা টোটাল 9টা ডিজিটাল নোটস পেয়ে যাবে বা পিডিএফ পেয়ে যাবে, যেখানে কিন্তু প্রাইসটা একদমই অল্প, একদম সাধ্যের মধ্যে, একদম অ্যাফোর্ডেবল, সবাই নিতে পারবে এমন প্রাইস রাখা হয়েছে। এটা তোমাদের ডাব্লিউপিএসসি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউএসএসসি, গ্রুপ ডি, ডাব্লিউপি, কেপি, গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু কার্যকরী। তো অবশ্যই এটাকে খুব তাড়াতাড়ি তোমরা শেষও করতে পারবে এবং কুইক এটাকে রিভিশনও দিতে পারবে, সেভাবেই কিন্তু তৈরি করা হয়েছে। তো অবশ্যই তোমরা এখনই নিয়ে ফেলো এবং ভালো করে প্রস্তুতি শুরু করো, কারণ আমি যেটা বললাম, পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর অপরচুনিটিস সামনের দিকে আসছে। ওকে, তো এগুলো কিন্তু অবশ্যই নিয়ে তোমরা শুরু করে দাও। পরিষ্কার? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সরি, তোমাদের পিডিএফটার কথা বলতে ভুলে গেছি। পিডিএফটা তোমাদের আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে কিন্তু জয়েন হয়ে পিডিএফটা তোমরা অ্যাক্সেস করতে পারবে। বাকি তোমরা আমাদের এই ডিজিটাল নোটসের জন্য তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।